নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ অ্যান্ড ইউ ওয়াচিং দ্য বিগ স্টোরি। আজ আমরা যে হেডলাইন কিংবা যে খবরটা নিয়ে আসব তা আপনারা হয়তো জানেন কিংবা হয়তো তার আঁচ পেয়েছেন। শুধু ওপার বাংলা নয়, এপার বাংলার প্রতিটি মানুষের হৃদস্পন্দন এই হেডলাইন কিছুটা হলে বাড়িয়ে দেবে। বাংলাদেশের 2026-এর নির্বাচনী ফলাফল এই মুহূর্তে আমাদের সবার সামনে এসছে। ইউ নো হোয়াট ইট ইজ। তারেক রহমান 17 বছর নির্বাচন কাটিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন, কিন্তু এই জয়ের আড়ালে কি এক ভয়ঙ্কর বিপদের নকশা তৈরি হয়েছে। দিল্লির সাউথ ব্লকে কেন আজ মধ্যরাত পর্যন্ত আলো জ্বলছে? কেন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ঢাকাকে কড়া বার্তা পাঠিয়েছে? আজকের রাতটি, টুনাইট ইজ নট অ্যান অর্ডিনারি নাইট। আজকের রাতটি সাধারণ নয়, কারণ আজ আপনাদের দেখাবো এক সাঁড়াশি চাল, টু প্রংড অ্যাট্যাক, যেখানে এক পাশে জামাত আর অন্য পাশে MIM কিংবা মিম, মাঝখানে আমাদের পশ্চিমবঙ্গ। বর্ডারের ওপারের 80% আসন এখন কট্টরপন্থীদের দখলে। আজ এই স্টুডিও থেকে আমরা এই পর্দাফাঁস করব। একবার এই ম্যাপটা দেখুন, এই মানচিত্রটা দেখুন। একদিকে বাংলাদেশের সাতক্ষীরা, ঝিনাইদহ, রাজশাহী আর রংপুর, এই পুরো বেল্ট জিতেছে জামাত। ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গর বিহার সীমান্তর দিকে যদি চোখ রাখি, আর কাটিহার সীমান্তর দিকে যদি চোখ রাখি, তাহলে সেখানে দাপট দেখাচ্ছে আসাদুদ্দিন ওয়েসির দল MIM। বিজেপি ঠিক এই জায়গাটাকেই উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে বর্ণনা করছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলছেন, এই পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য অশনি সংকেত। তার দাবি, বিহারের সীমাঞ্চল আর ওপার বাংলার বর্ডার বেল্টে কট্টরপন্থীদের এই উত্থান কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত ভৌগোলিক ঘেরাও। কিন্তু প্রশ্নটা শুধু ভোটের নয়, প্রশ্নটা আপনার ঘরের নিরাপত্তার। এগোনোর আগে সুকান্ত মজুমদার এক্স্যাক্টলি কি বলছেন শুনুন। বঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত সীমান্ত লাগোয়া বেশিরভাগ সিট জামাত জিতেছে। এটা অত্যন্ত চিন্তার বিষয় ভারতের সুরক্ষার ক্ষেত্রে, এবং এটা জনক হলেও সত্যি বর্ডারের এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গ এই ধরনের উগ্র সাম্প্রদায়িক শক্তি কিন্তু দিন দিন বহর বাড়ছে, শক্তি বাড়াচ্ছে তারা, যা পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য, ভারতবর্ষের নিরাপত্তার জন্য অত্যন্ত চিন্তাজনক। আগামী দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পশ্চিমবাংলার একদিকে জামাত, একদিকে MIM কিংবা মিম। প্রশ্নটা এখন আর ভোটের নয়, প্রশ্নটা আমাদের ঘরের, আমার আপনার ঘরের নিরাপত্তার। গোয়েন্দা রিপোর্ট বলছে এবার আর শুধু সীমান্ত পার হওয়া নয়, বরং ডিজিটাল হ্যান্ডলার আর আইডিওলগ পাঠানোর এক নয়া ছক তৈরি হয়েছে। এর শেষ কোথায় একটু পরেই জানাবো। সেই সিক্রেট মেসেজ যা তারেক রহমানকে ভারত পাঠিয়েছে। বিএনপি এবং তাদের জোট 200-র বেশি আসন পেয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু জামাত একাই পেয়েছে 70-এর বেশি আসন। সবথেকে ভয়ঙ্কর তথ্যটা কি জানেন? ভারত বাংলাদেশ সীমান্তের অন্তত 40টি আসন, অর্থাৎ প্রায় 80% বর্ডার এলাকা এখন জামাতের কবজায়। জামাতে ইসলামী, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা কট্টর হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী বয়ানের জন্য কুখ্যাত, তারা আজ ভারতের দরজায় কড়া নাড়ছে। সাতক্ষীরা থেকে লালমনিরহাট, পঞ্চগড় থেকে চাঁপাই নবাবগঞ্জ, পুরো বর্ডার বেল্ট এখন সবুজ পতাকায় ঢাকা। এই জামাতের উত্থান পশ্চিমবঙ্গকে কি কোনো নতুন সমস্যায় ঠেলে দেবে? কেন বিজেপি বলছে যে বাংলাদেশের ফলাফল আসলে পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে এক ওয়েকআপ কল বা জেগে ওঠার বার্তা? সুকান্ত মজুমদার দাবি করছেন যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে তা যেন তারেক রহমানের আমলে না হয়। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা জানাবো, কিন্তু তার আগে সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। हमारे एक्सपेक्टेशन है हालात सुधरने चाहिए। जनता ने वहाँ की राय दी है, वो एक अलग देश है,
और संप्रभुता उनकी अलग संप्रभुता वाले देश है, तो स्वाभाविक है वहाँ की जनता ने जो तय किया है। इसके लिए कॉन्ग्रेचुलेशन बीएनपी पार्टी को, तारिक साहब को कॉन्ग्रेचुलेशन, बिकॉज ही इज़ द टॉलेस्ट लीडर ऑफ देयर पार्टी। हम एक्सपेक्ट करते हैं कि बांग्लादेश में चुने हुए सरकार आने के बाद वहाँ पे पीस मेंटेन होगा, स्पेशली हिंदूज जो है माइनॉरिटी में जो आते हैं उनकी सुरक्षा तय की जाएगी। কিন্তু বাস্তবটা ঠিক কি? গত কয়েক সপ্তাহে দীপুচন্দ্র দাস আর অমৃত মণ্ডলের মতো হিন্দুরা ওপার বাংলায় প্রাণ হারিয়েছেন। মন্দিরে ভাঙচুর হয়েছে, জমি দখল আর নিঃশব্দ ভিটেমাটি ত্যাগ করার খবর এসেছে। শুধু তাই নয়, ওপার থেকে এক সাংবাদিকও খুন হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে আঙুল তুলেছেন। তার দাবি এই অনুপ্রবেশে মদদ দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি আসলে জামাতের জয় উদযাপন করছে, বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবলে ওপারে যদি মৌলবাদীদের দাপট বাড়ে, প্রশ্নটা হলো তাহলে এপারে কি আর আঁচ আসবে না? আমাদের গোয়েন্দা সংস্থা এবার আর চুপ করে বসে নেই। তারা তারেক রহমানকে জানিয়ে দিয়েছে ভারত 4টি রেড লাইন বা লক্ষণ রেখা টেনে দিয়েছে। যদি একটিও পার করা হয় তবে ভারত সরাসরি ব্যবস্থা নেবে। কি সেই রেড লাইন বা লক্ষণ রেখা? শুনুন তাহলে। লক্ষণ রেখাগুলো খুব সহজ। দিল্লি স্পষ্ট করে দিয়েছে তারেক রহমান ক্ষমতায় এসেছেন ভালো কথা, কিন্তু ভারতের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। আগে যখন উত্তর পূর্ব ভারতের জঙ্গিরা বাংলাদেশের মাটি ব্যবহার করত, তখন বিএনপি সরকার বলতো আমরা তো জানি না। ভারত বলে দিয়েছে যদি আমাদের কাছে কনড্রেবল গোয়েন্দা তথ্য থাকে যে কোনো জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে আছে, আর সেই সময় বাংলাদেশ যদি বলে জানি না, তবে ভারত তাকে পলিটিক্যাল প্রোটেক্টেড বা রাজনৈতিক আশ্রয় হিসেবে গণ্য করবে। অর্থাৎ খুব সহজ কথা, যদি বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠী থাকে এবং বাংলাদেশ সরকার যদি বলে না আমি তো জানি না এখানে নেই, ঠিক যেমন পাকিস্তান করে, বলে না না আমি তো জানি না হাফিজ সাঈদ এখানে আছে, কিন্তু হাফিজ সাঈদ ওখানেই ডেরা বেঁধে বসে আছে, তাহলে কিন্তু ভারত সেটাকে পলিটিক্যাল প্রোটেকশন হিসেবে গণ্য করবে, রাজনৈতিক আশ্রয় হিসেবে গণ্য করবে। এর মানে কি? এর মানে হলো ভারত তখন নিজের মতো করে ব্যবস্থা নেবে। আর এই নিজের মতো করে ব্যবস্থা কিভাবে হবে? এয়ার স্ট্রাইক হতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। মনে রাখবেন, মণিপুরের 90% লজিস্টিক সরবরাহ করা হয়েছিল বাংলাদেশের মাটি দিয়ে। এই তথ্য ভুলে গেলে চলবে না। যখন মণিপুর উত্তপ্ত হয়েছিল, মণিপুরের সেই আগুনে সরাসরি মদদ দেওয়ার জন্য যে লজিস্টিক দেওয়া হয়েছিল, সেই লজিস্টিক এসেছিল বাংলাদেশের মাটি ধরে। ভারত তখন কিছু বলেনি, ভারত এবার কিন্তু চুপ থাকবে না। শুধু জঙ্গি নয়, এবার খেলা হবে মহাকাশে। বাংলাদেশ কেন হঠাৎ স্টারলিংক স্যাটেলাইট সিস্টেম নিয়ে এত মাতামাতি করছে বলুন তো? কেন ভারত এটাকে উত্তর পূর্ব ভারতের জন্য একটা সিকিউরিটি থ্রেট হিসেবে দেখছে? ভারতীয় গোয়েন্দারা বলছেন কোনো জঙ্গির হদিস দিলে ঢাকা আগে বলতো আমরা কনসাল্ট করছি। এই সময়টুকু দেওয়া হতো যাতে অপরাধীরা পালিয়ে যেতে পারে। ভারত বলে দিয়েছে আর কোনো কনসালটেশনের নাটক চলবে না। এবার আর ঢাকা বলতে পারবে না শুনুন না আমরা একটু কনসাল্ট করে দেখি আমাদের এখানে অপরাধীরা আছে কিনা। এতদিন এই কনসালটেশনের নামে জঙ্গিদের ভাগিয়ে দেওয়া হতো, তাদের নিরাপদ আশ্রয় দেওয়া হতো। এই কনসালটেশন আর চলবে না। এবার যদি ভারত খবর পায় যে ঢাকায় কোনো জঙ্গি রয়েছে এবং ভারতকে যদি বাংলাদেশ সরকার বলে কনসালটেশন করে দেখছি, ভারত কিন্তু অ্যাকশন নেবে এবং অ্যাকশন নিতে হবে তৎক্ষণাৎ। অর্থাৎ আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের মন্ত্রক থেকে যখন মানে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে যখন এই বার্তা যাবে যে আপনাদের অমুক জায়গায় জঙ্গি প্যাড রয়েছে কিংবা জঙ্গিরা লুকিয়ে রয়েছে, তখন আর চুপ করে কনসালটেশন করব বলে থাকলে হবে না। ইউ হ্যাভ টু টেক অ্যাকশন অ্যান্ড ইউ হ্যাভ টু টেক অ্যাকশন দেন অ্যান্ড দেয়ার। তৎক্ষণাৎ অ্যাকশন নিতে হবে। বাংলাদেশের মাটিতে বসে ভারত বিরোধী প্রচার আর র্যাডিক্যাল বয়ান চালানো যাবে না। গত 1.5 বছর ধরে আমরা দেখেছি
বাংলাদেশের মাটিতে বসে একের পর এক অ্যান্টি ইন্ডিয়া স্লোগান উঠেছে। 7 সিস্টার কেটে দেব, ফোর্ট উইলিয়াম দখল করে নেব, ভারতকে আমরা দেখিয়ে দেব, হ্যান ত্যান, উল্টোপাল্টা কথা বেরিয়ে আসবে। কিন্তু এই সব বয়ান বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশিরা দিয়েছে হাদির মতো জঙ্গিরা, মোহাম্মদ হাদির মতো জঙ্গিরা এবং তার সাঙ্গপাঙ্গরা এই সমস্ত র্যাডিক্যাল বয়ান দিয়েছে। শুধু তাই নয়, ভারত বিদ্বেষের স্লোগান উঠেছে। এর থেকেও বড় কথা, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের এগেনস্টে চক্রান্ত করা হয়েছে, সেটা আর করা যাবে না। তারেক রহমানকে বলা হয়েছে, আপনার দেশের মানুষ মনে ভারতের বিরুদ্ধে বিষ ঢোকানোর যে লাইসেন্স জামাতকে দেওয়া হয়েছে তা বন্ধ করুন। অর্থাৎ জামাত এতদিন ধরে বাংলাদেশিদের মনে প্রাণে তাদের মগজে যে বিষ ঢালছিল ভারতের বিরুদ্ধে, সেটা বন্ধ করতে হবে। না হলে ভারত একে সরাসরি শত্রুতা হিসেবে দেখবে। উই উইল টেক দিস অ্যাজ অ্যান এনিমি অ্যাকশন। বাংলাদেশের মাটিকে যদি ভারত বিরোধী কার্যকলাপ, ভারত বিরোধী র্যাডিক্যালাইজেশন, ভারত বিরোধী বয়ানের জন্য ব্যবহার করা হয়, ভারতের কাছে সেটা অ্যান্টি ইন্ডিয়া কিংবা শত্রুতা, এনিমিটি, অন দি এনিমি লাইন্স হবে। তারেক রহমান কি পারবেন এই শর্তগুলো মানতে, নাকি তিনি নিজে এখন জামাতের হাতের পুতুল? কেন চীনের সাথে 99 বছরের লিজ নিয়ে ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে ঢাকা? এই দাবার চালের পরবর্তী অংশটা আরও ভয়াবহ। ভারত বলেছে, আপনারা চীন বা পাকিস্তানের সাথে ব্যবসা করুন, আমাদের আপত্তি নেই, আমরা ওপেন ট্রেডে বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশের মাটি যেন ভারতের বিরুদ্ধে কোনো স্ট্র্যাটেজিক লেভারেজ হিসেবে ব্যবহৃত না হয়। অর্থাৎ খুব সহজ, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান এবং চীন যেন ভারত বিরোধী কার্যকলাপ না করতে পারে। যদি এমন কোনো প্রজেক্ট নেওয়া হয় যা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে ভারত তার পাল্টা ব্যবস্থা নেবে। চীনের সিপিইসির উদাহরণ দিয়ে ঢাকাকে কিন্তু সাবধান করা হয়েছে। কিন্তু সবথেকে উদ্বেগের বিষয় হলো পশ্চিমবঙ্গের জনবিন্যাস। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ইতিমধ্যেই জনবিন্যাস কি বদলে গেছে? এই প্রশ্ন উঠছে। কেন বিজেপি এই জেলাগুলোকে ভারতের সবথেকে সংবেদনশীল জোন বলছে? সুকান্ত মজুমদারের দাবি, আরজেডির তোষণ নীতির কারণে বিহারে মিমের উত্থান হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একই নীতির কারণে পশ্চিমবঙ্গে কট্টরপন্থী শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। বিজেপি তাই এবার 2026-এর নির্বাচনে বাংলাদেশ ফ্যাক্টর এবং জামাত মিম সাঁড়াশিকে মূল অস্ত্র করতে চাইছে। আমাদের ভোট কয়েকদিন পর, সেখানে মূল অস্ত্র করতে চাইছে এই বাংলাদেশি ফ্যাক্টর এবং এই মিম ফ্যাক্টরকে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের সরকারই চাইছেন যে সংখ্যালঘুরাই উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উনি তো নিজেই বলে দিয়েছেন যে 30% লোক যদি রাস্তায় বসে যায় কি করব। 70%-এর কোনো দাম নেই, কারণ 70% আমরা বিভক্ত, শতবিভক্ত। সেজন্য মিম হোক বা মমতা হোক, ভেতরে দুজনেরই সিম একই, সেই জন্য দুজনে একই রকমই কথা বলবে। খুব বেশি ভূমিকা বিহারে দিয়েছে, শুধু কিষানগঞ্জ এবং তৎসংলগ্ন অঞ্চল, সেই অঞ্চলে কিছু ভোট তারা পেয়েছে, কিন্তু গতবার তো তাদের এমএলএ ছিল, তো স্বাভাবিকভাবে হঠাৎ একটা পার্টি এলো, করলো, সেরকম কিছু হয় বলে আমার অন্ততপক্ষে মনে হয়। বেঙ্গলে কি সেরকম বেঙ্গলে আইএসএফ করবে না বিএসএফ করবে, সে পরে দেখা যাবে। বেঙ্গলে বিজেপি সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে বর্ডার এলাকায় অন্তত 90টি বিধানসভা আসনে এই মেরুকরণ বড় প্রভাব ফেলবে। 90 বর্ডার এলাকায় পশ্চিমবঙ্গ বিধানসভার 90টি আসনে এই মেরুকরণ বড় প্রভাব ফেলবে। ওপারে যখন জামাত জেতে, তখন এপারের হিন্দুরা আতঙ্কিত হয়, আর সেই ভোট সরাসরি জমা হয় গিয়ে বিজেপির ভোট বাক্সে। অন্যদিকে তৃণমূলের দাবি, এ রাজ্যে এসব চলবে না, এই পৃথক ধর্মীয় মেরুকরণ এটা বাংলায় চলবে না। কিন্তু কথাটা শুধু ভোটের নয়,
কথা হলো এই নিঃশব্দ অনুপ্রবেশে, যা আমাদের সংস্কৃতির মূলে আঘাত করছে। গোয়েন্দা রিপোর্ট বলছে এবার সাধারণ মানুষ নয়, বরং ডিজিটাল হ্যান্ডলার ঢুকছে, যারা এপারবঙ্গে দাঙ্গা নিয়ন্ত্রণ করবে। এটা কি নতুন কোনো ষড়যন্ত্র? বাংলাদেশের সরকার বদল কি ভারতের জন্য এক দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হতে চলেছে? তারেক রহমান মার্টিন লুথার কিংয়ের মতো বলছেন, আই হ্যাভ আ ড্রিম, কিন্তু তার সেই স্বপ্নের বাংলাদেশ কি হিন্দুদের কোনো জায়গা দিয়েছে কিংবা দেবে? ভাবুন তো, যদি আগামীকালই ভারত সিদ্ধান্ত নেয় যে সীমান্তের ওপার থেকে আসা প্রতিটি বিপদের মোকাবিলা তারা বাংলাদেশের ভেতরে ঢুকে করবে, যদি দিল্লি আর ঢাকার সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছয় যেখানে আর ফেরার রাস্তা থাকে না, ভারতের গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে শেষ কথাটি কি বলেছিল জানেন? সেই কথাটি শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। ভারত বলেছে, শুরু আপনারা করবেন, কিন্তু শেষ আমরা করব। ইউ মে স্টার্ট দ্য প্রসেস, উই উইল ডেফিনেটলি এন্ড ইট। এই একটা বাক্যেই লুকিয়ে আছে ভারতের ভবিষ্যৎ রণনীতি। ভারত আর কোনো সফট স্টেট হয়ে থাকতে রাজি নয়। এই গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামাত এখন এনজিও আর চ্যারিটির নাম করে টাকা পাচার করছে। এই টাকা কি আমাদের পশ্চিমবঙ্গের ভোটে ব্যবহৃত হচ্ছে? সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যর বরাবরের বা বারে বারে তারা রাজ্যবাসীকে সচেতন হতে বলছেন, তারা একবার না বারবার বলছেন সচেতন হন। তারেক রহমান কি জামাতকে কন্ট্রোল করতে পারবেন, নাকি ভোটে জেতার কৃতজ্ঞতা মেটাতে তিনি বাংলাদেশের বর্ডার এলাকাগুলোতে জামাতের হাতেই ছেড়ে দেবেন? যদি তাই হয়, তবে পশ্চিমবঙ্গের 9টা জেলা সরাসরি বিপদের মুখে, আমাদের বর্ডার এরিয়া সরাসরি বিপদের মুখে। এই মুহূর্তে আপনাদের এই ম্যাপটা আরেকবার দেখাবো। দেখুন, যে 4টে জায়গা, নবাবচাঁপাইগঞ্জ, মাফ করবেন, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুমিল্লা এবং ঝিনাইদহ, যেখানে যেখানে জামাত জিতেছে, নবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টি, ঝিনাইদহ, লালমনিরহাট, রংপুর, বুঝতে পারছেন, যেখানে যেখানে জামাত জিতেছে, সাতক্ষীরা, খুলনা, লালমনিরহাট, রংপুর, নবাবগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, এই সমস্ত জায়গা, ঝিনাইদহ, এরা কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডারে। এবং এই কারণে আমাদের এই আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে, আরও বাড়ছে। যেখানে যেখানে বাংলাদেশে জামাত জিতেছে সেটা কিন্তু একেবারে বর্ডার অঞ্চল। এদিকে আরেকটা ম্যাপ দেখাবো, বিহারের কিষানগঞ্জ এবং চাপড়ার ম্যাপটা। প্লে দ্যাট ম্যাপ প্লিজ। বিহারের চাঁপাইনবাবগঞ্জ, মাফ করবেন, কিষানগঞ্জ এবং চাপড়া, সেখানে দেখুন ওই যে ওয়েস্ট বেঙ্গল দেখছেন কালোতে, এবং ওই যে সবুজ 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 দেখছেন, বিগ স্ক্রিন, সবুজ 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 যে জায়গাগুলো দেখছেন, এটা হচ্ছে মিম, MIM, কিংবা ওয়াসুদ্দিন ওয়েসির মিম, কট্টরপন্থী। এই কট্টরপন্থীরা একদিকে চোপড়া, কিষানগঞ্জ, এই সব জায়গা থেকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে সরাসরি টার্গেট করছে, আর উল্টো দিকে ভারত বিরোধী জামাত তারা বাংলাদেশের অঞ্চলগুলোতে প্রায় 70 জায়গাতে এই মুহূর্তে কথা বলতে বলতে বাংলাদেশ থেকে একজন ফোন করছেন। কি বলবো বলুন, সরাসরি চেষ্টা করব তিনি কি বলেন জানার জন্য। নমস্কার, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ভালো আছি। বাংলাদেশে কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনি আবার আপনি করে বলতেছেন কেন? আপনি এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ আমাদের চ্যানেলে শোতে রয়েছেন, আপনার কলে। তাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছি। আমার একটাই প্রশ্ন, বাংলাদেশে গণতন্ত্র ফিরবে? গণতন্ত্র ফিরবে শতভাগ, মানে 100% নিশ্চিত গণতন্ত্র ফিরবে। যিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তার নাম আসগর হোসেন রব্বি। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমার সঙ্গে তার যখন প্রথম পরিচয় হয়, অত্যন্ত ভারত প্রেমী একজন মানুষ। কিন্তু সেই ভারতপ্রেমী মানুষের কাছে আজকে আমার একটাই প্রশ্ন, জামাত এই মুহূর্তে যে কাজটা করছে,
ভারত লাগোয়া জায়গা থেকে যে বার্তা দিচ্ছে, আপনারা বাংলাদেশিরা কি সেটা সাপোর্ট করেন? আমরা বাংলাদেশিরা যেটা সাপোর্ট করে, আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে যাচ্ছেন আগামী 17 তারিখে, তিনি যে কথাটা বলেছেন, সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ আগে দেখা হবে। এবং কি ভারত আমাদের বন্ধু, ভারত আমাদেরকে 71 থেকে শুরু করে তারা এখন পর্যন্ত যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে সেটাকে আমরা শতভাগ মনে রাখবো। এবং আমরা আমাদের যে রাষ্ট্রনীতি থাকবে, পররাষ্ট্রনীতি যেটা ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকবে তো? ভারতের সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির সবার আগে মূল কথা হচ্ছে গিয়ে সবার আগে বাংলাদেশ। এবং ভারত আপনাদের বন্ধুত্বের হাতটা বাড়াবেন তো? হ্যাঁ, বন্ধুত্বের হাত বাড়াবো আমরা। বন্ধুত্বের হাত তো আমরা ধরেই আছি, বন্ধুত্বের হাত তো আমরা কখনো ছাড়ি নাই। বেশ, ধন্যবাদ। আসগার হোসেন রাব্বি, ইনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। এই মুহূর্তে তিনি কর্মরত, পেশাগত কারণে কর্মরত। এবং কি অদ্ভুত, আজ এই শো করার সময় লাইভ রিয়াকশন সরাসরি বাংলাদেশের মানুষ চাইছে যে সেখানে গণতন্ত্র ফিরুক। উনি আমাদের ক্যালকাটা নিউজের দ্য বিগ স্টোরি দেখছিলেন, দেখতে ফোন করলেন এবং উনি মনে করেছিলেন যে বাংলাদেশের আওয়ামের পক্ষ থেকে আসগার হোসেন রাব্বি একটি বার্তা দেওয়া দরকার, এবং সেই বার্তা হলো যে আমরা ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাই। কিন্তু আমাদের সীমান্তে জামাতের যে উত্থান, তার দিকেও আমাদের নজর আছে। ভারত আজ এক কঠিন সত্যের মুখে দাঁড়িয়ে, একদিকে অর্থনৈতিক সহযোগিতা, অন্যদিকে জাতীয় নিরাপত্তা। তারেক রহমানকে বলা হয়েছে স্ট্র্যাটেজিক আর ইকোনমিক বিষয়গুলো আলাদা করে দেখুন। আপনি যদি চীনের ফাঁদে পা দিয়ে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করেন, তবে ভারত কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। এই শেষের দিকে, একদম শেষ প্রান্তে এসে আমরা একটাই কথা বলবো, একটা সত্যি কথা বলবো। বাংলাদেশ আজ এক গোলক ধাঁধায়, আর পশ্চিমবঙ্গ সেই গোলক ধাঁধার প্রবেশদ্বার। যদি আজ আমরা সচেতন না হই, তবে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আজকের বিগ স্টোরির নির্যাস একটাই, সীমান্তে আশঙ্কার মেঘ জমেছে। ওপারে জামাতের জয় আর এপারে মিমের দাপট। আসলে কি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ? ভারত তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঠিকই, কিন্তু সেই অভিনন্দনের ভেতর লুকিয়ে আছে এক কড়া হুঁশিয়ারি। ভারত পরিষ্কার করে দিয়েছে, 1, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে, 2, ভারতের বিরুদ্ধে জঙ্গি ঘাঁটি বন্ধ করতে হবে, এবং 3, চীনের হয়ে দালালি করা চলবে না। যদি ঢাকা এই শর্তগুলো না মানে, তবে ভারত কিন্তু তার পাওয়ার দেখাতে দ্বিধা করবে না। আজকের ভারত শক্তিশালী ভারত, আজকের ভারত আত্মনির্ভর ভারত। বাংলাদেশের নির্বাচন আমাদের জন্য এক বড় শিক্ষা। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে, ভারতের অখণ্ডতা বজায় রাখতে হলে আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে মেপে মেপে। মনে রাখবেন, বর্ডারের ওপারের আগুন যদি এপারে আসে, তবে তা নেভানো সহজ হবে না। তাই চোখ খোলা রাখুন, কান সজাগ রাখুন। দিল্লির রেড লাইন পার করার সাহস যেন ঢাকার না হয়। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, ভালো রাখুন। দিস ইজ ইলমাস সায়াদ। গুড নাইট অ্যান্ড জয় হিন্দ।